গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সতীনাথ ভাদুরীর লেখা একটি ছোট গল্প, অলোক দৃষ্টি। শুরু করছি আজকের গল্প। কে? বড় খোকা? কথাগুলো জড়ানো জড়ানো। কেউ সাড়া দিল না। দরজার আড়ালে কে তুই? সাড়া দিচ্ছিস না যে? জিলিপির গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই তুই। কি যেন নাম তোর? ঠাকুমাকে চটাতে খুব ভালো লাগে অজয়ের। যতক্ষণ তার নাম ধরে না ডাকছেন ততক্ষণ সে কিছুতেই উত্তর দেবে না। এই জিলিপি খেকো, কথা কানে যাচ্ছে না? কি যেন নাম তোর? কিছুতেই মনে থাকে না রে তোর নামটা। অজয়ের মা চেঁচালেন ও ঘর থেকে। হচ্ছেটা কি অজয়? তোর ঠাকুমা কি বলছেন শুনতে পাচ্ছিস না? দিন দিন বেয়ারা হয়ে উঠছে একটা। অজয় অজয়, এই দেখো মনে পড়ল এতক্ষণে। কেবল ভুলে যায়। পুরনো কালের নামধাম সব মনে থাকে, অথচ আজকালকার কথাই সব ভুলে যায়। হ্যাঁ রে, কিসের জিলিপি? ত্রিকুটের নাকি? ত্রিকুট কাকে বলে জানিস তো? পানি ফলের আটা দিয়ে যে জিলিপি তৈরি করা হয় তাকে বলে ত্রিকুটের জিলিপি। ঠাকুমা, এর চেয়ে আমাদের ওখানকার অমৃতি খেতে অনেক ভালো। বললেই হলো আর কি। ত্রিকুটের জিলিপির গন্ধই আলাদা। আমার খুব ভালো লাগে গন্ধটা, জানিস? হ্যাঁ রে, এই সকালে জিলিপি ভাজছে কে? মা। ও, তা একটুখানি আমার সম্মুখের জানালার উপরে রাখ তো। না না ঠাকুমা, মা বকবে তোমার ঘরে এঁটো জিলিপি নিয়ে গেলে। এই যে, তোর মা বড় না ঠাকুমা বড়? তোর বাবাকে আমি পেটে ধরেছি, বুঝলি? আর আজ তুইও আমাকে হেনস্থা করিস। সবই আমার কপাল। বেশি দিন বাঁচলে এই হয়। মরতে তো আমি চাই, মরবার জন্যই তো 30 বছর আগে এই কাশিতে এসেছিলাম, কিন্তু মরণ আমার হয় কই। মরবার কথা একবার আরম্ভ হলে ঠাকুমা যেন থামতেই জানেন না। এ এখন চলবে বহুক্ষণ। তাই অজয় সেখান থেকে উঠে পালালো। ওরে, বড় খোকা উঠেছে। কথার কেউ উত্তর না দেওয়ায় বৃদ্ধা মোটা কাচের চশমাটা ঠিক করে নিয়ে একবার তাকিয়ে দেখলেন সেদিকে। পালিয়েছে ছোঁড়াটা। কি বলছেন মা? ছোট বৌমা এসে দাঁড়িয়েছেন দোরগোড়ায়। ছোট বৌমা, বড় খোকা কোথায় গো? বড় ঠাকুর এখনো ওঠেননি মা, তাকে ডেকে দিতে বলবো। এখনো ওঠেনি? আমার গঙ্গা জলের ঘোড়ার কাছে রোদ এসে পড়েছে, এখনো ওঠেনি? চিরকাল একই রকম থেকে গেল ছেলেটা। স্বভাব যায় না মোলে, ইল্লত যায় না ধুলে। মা, বড় ঠাকুরকে ডেকে দিতে বলবো নাকি? না না ছোট বৌমা, দেখি সে কতক্ষণ ঘুমোতে পারে। আপনি কি কিছু বলবেন মা? তোমাকে? না না, তোমাকে কি জন্য বলতে যাব? নিজের পেটের ছেলেদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছি, তারপর আবার তোমরা। এখন তো মায়ের কোনো কদরই নেই। বিয়ে ফুরলে ছাঁদ নাই লাথি। ও হয়েছে তাই, মায়ের কাজ তো ফুরিয়েছে। যেতে তো চায়, কিন্তু জমে যে নেয় না। কত লোক দেখি, কাশিতে এলো আর চোখ বুঝল। কত যাত্রী দেখি এখানে কলেরায় মরে, মায়ের কৃপায় মরে, গঙ্গা স্নান করতে গিয়ে ডুবে মরে, আরতির ভিড়ে পিষে মরে। কিন্তু সে কপাল নিয়ে তো আর আমি আসিনি কাশিতে। তোমরাও যাও, আমি যাই। আমারও আর বাঁচবার সাধ নেই একদিনের জন্য, কিন্তু জম ফিরে তাকালে তবে তো। ও কি ছোট বৌমা, চলে যাচ্ছ নাকি? শোনো শোনো, ছোট খোকার চা খাওয়া হয়েছে? উনি তো এখনো বেরিয়ে ফেরেননি মা।
এখনো ফেরেনি? দেরি করে বেরিয়েছিল নাকি আজ বাড়ি থেকে? না মা। তবে তাহলে নিশ্চয়ই কিছু হয়েছে। কিছু বলে টলে যায়নি? না মা, আসলে বাড়ি থেকে বার হবার সময় আমি দেখিনি। তা দেখবে কেন? কোন রাজকার্য করছিলে তখন? তোমার ওই ছেলেটাকে বলো একবার গলিতে বেরিয়ে দেখুক। বামুন ঠাকুরনও যাক না একবার একটু খোঁজ নিতে। বামুন ঠাকুরন স্নান করে এখনো ফেরেনি মা। এখনো ফেরেনি? আমার গঙ্গা জলের ঘরার উপর রোদ্দুর পড়েছে, এখনো তার ঘাট থেকে ফেরবার সময় হলো না? তোমরা দুই চায়ে রান্নাঘরে ঢোকো বলে সে হাত পা এলিয়ে দিয়েছে। দাঁড়াও, ঝেঁটিয়ে বিদেয় করে দেব আজ। কাজের সময় ডাকলে যে মানুষকে পাওয়া যায় না তাকে মাইনে দিয়ে রাখবো কেন? ভাবছে যে আমি পক্ষাঘাতে পঙ্গু হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছি, কাশিতে থাকতে গেলে ওর উপর নির্ভর তো করতেই হবে। তাই এতবার ভাত ছড়ালে কাকের অভাব কি? এখান থেকে এখানে তো ঘাট, যেতে আসতে কতক্ষণ সময় লাগে। আমি নিজে আজ 4 বছরের মধ্যে গঙ্গা স্নান করিনি, আর বামুন ঠাকুরন গঙ্গা স্নান করে প্রত্যহ 2 বেলা। কপাল, যে যেমন কপাল নিয়ে এসেছে। নইলে আমি না মরে এমনভাবে অপারগ হয়ে পড়ে থাকবো কেন? 2 বার তো অসুখে পড়ে মরবো হয়েছিলাম, কিন্তু মরণ কপালে থাকে তবে তো। 2 বারই বড় খোকা ছোট খোকা ছুটি নিয়ে এসেছিল তাদের বউ ছেলেপিলেদের সঙ্গে নিয়ে। 2 বারই তাদের হতাশ করে অসুখ থেকে সেরে উঠেছিলাম। মুখ চুন করে তারা ফিরে গিয়েছিল কাশি থেকে। স্বামী স্বর্গে গেছেন 60 বছর আগে। এই 60 বছর ধরে আমি বেঁচে রয়েছি শুধু ছেলে বউদের জ্বালাতন করবার জন্য। মরণ তো কারো হাত ধরা নয়। ইচ্ছা মৃত্যু হয় শুধু সাধু সন্ন্যাসীদের। আমি তো বেঁচে আছি কেবল সকলের অভিসম্পাদ কুড়োবার জন্য। বৃদ্ধা হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন। বিধবা হবার পর কত কষ্ট করে বড় খোকা আর ছোট খোকাকে মানুষ করেছিলেন। ছেলেরাও চিরদিন মা বলতে পাগল। বউরাও ভালো। কাশিতে আসবার আগে কয়েক বছর তাদের নিয়ে ঘর করেছিলেন তো ভালো করেই জানেন তাদের। তবে কেন এমন হলো? এমনভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া সহস্র গুণে ভালো। ছোট বৌমা কখন সেখান থেকে চলে গিয়েছেন সে কথা তার খেয়াল নাই। তিনি আপন মনে বকেই চলেছেন। বৌমারা কেউ শাশুড়ির কথার প্রতিবাদ করেন না। তিনি মুখে যা আসে তাই বলে যান, কিন্তু কেউ সে কথা গায়ে মাখে না। সকলে ভাবে কি মানুষ ছিলেন আর কি হয়েছেন আজ। ব্যারামে ভুগে ভুগে ইদানিং মাথায় একটু ছিট হয়েছে। বিশ্বাস পান না কাউকে। যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরই ওপর তার অবিশ্বাস সবচেয়ে বেশি। ও কি কিসের শব্দ বড় বৌমা? কি বলছেন মা? কিছু পড়লো টললো নাকি তোমার ঘরে? না না মা, ও কিছু না। কিছু না আবার কি? শব্দ শুনলাম আমি, তবু বলবে কিছু না? হলেই বা তুমি বাড়ির গিন্নি, আমাকে বললে কি সংসারের গোপন কথা ফাঁস হয়ে যাবে? এখন আমি মরিনি বুঝলে। মরতে পারলেই তো বাঁচতাম, কিন্তু জমের অরুচি যে আমি। আরম্ভ হয়ে গেল তাঁর বকুনি। কানের পাশে বাক্সর ডালা পড়বার শব্দতে বড় খোকারও ঘুম ভেঙে গিয়েছিল। এই 7 সকালে বাক্স গোছাবার কি দরকার পড়েছিল? মায়ের একটানা বকুনির আওয়াজ কানে আসছে। ও ঘরে যাবার আগে একবার চোখে মুখে জল দিয়ে নেওয়া দরকার, নইলে মা আবার বিরক্ত হন। কে রে? ছোট খোকা? হ্যাঁ মা। ছোট খোকা এসে দাঁড়ালেন দোরগোড়ায়। মাথার চুল পাকা, দাড়ি গোঁফ কামানো। বেরিয়ে ফিরছিস? এত দেরি হলো কেন রে আজ? রাস্তায় চা বিস্কুট হেঁকে যাবার আগে থেকে তো আমি উঠে বসে আছি। তুই কখন বেরিয়ে গেলি বুঝতে পারলাম না তো। হাত পা ধুয়েছিস? হাতে ও কি রে? কি কিনে আনলি? জবাব না দিয়ে উপায় নাই।
এগুলো কাঠের খেলনা মা। খেলনা? খেলনা কি হবে? কি আবার, নাতনির জন্য কিনে রাখলাম। বড় বৌমা ডাকলেন ও ঘর থেকে, ঠাকুরপো চা খেয়ে যাও। আসছি বৌদি। আর এক মুহূর্ত দেরি না করে ছোট খোকা চলে গেলেন সেখান থেকে। মা বোঝেন যে কেউ তার সঙ্গে দরকারের চেয়ে বেশি কথা বলতে চায় না আজকাল। সময়ের অভাব নাই কারো, তবু তাদের কথা বলবার গরজ নাই। রাগও হয়, দুঃখও হয়। ছোট বৌমা বড় বৌমা দিনে 2 বার করে তার গায়ে মহামাস তেল মালিশ করে দেয়। সে সময় দুটো কথাও তো বলতে পারে, কিন্তু বলবে কেন? আমি যে মরে গিয়েছি। ঘাটের মরার সঙ্গে কেউ কথা বলে? বড় খোকা এসে ঘরে ঢুকলেন, সৌম্য চেহারা, গোঁফ দাড়ি সাদা। মা, রাত্রিতে ভালো ঘুম হয়েছিল? তা ঘুম হলেই বা কি, আর না হলেই বা কি? তোমার জব সারা হয়েছে তো মা? জব তব তো সব চুলোর দুয়ারে গিয়েছে। মা, জব তব করলে তো মন ভালো থাকে। সে কি আর আমি জানি না বড় খোকা? ও কথা তুই শেখাবি আমাকে? তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি? কাশিতে আসবার পর 25 বছর তো বেশ পূজা আর্চা নিয়ে কাটিয়েছিলাম। ভাগবত, কথকতা, যাগযজ্ঞ, গঙ্গার ঘাটের ভজন কীর্তন, কোথায় না আমি যেতাম প্রত্যহ। এই প্রমীলা ঠাকুরন না থাকলে এখানকার যে কোনো ধর্মকর্মের আসর খালি খালি লাগতো পাড়ার লোকের। কীর্তনিয়া আমার চোখে জল দেখলে তবে তার গাওয়া সার্থক মনে করত। কাশীবাস করতে এলে নতুন লোকেরা প্রথম এই প্রমীলা ঠাকুরনের কাছে সলা পরামর্শ নিতে আসত। কোন পাণ্ডা বধ, কোথাকার ঠাকুর ভালো, কোন মহিলার দলের সঙ্গে বদরিকাশ্রম যাওয়া নিরাপদ, এসব খবর জানবার জন্য মেয়েরা 4 বছর আগে পর্যন্ত আমার কাছেই ছুটে আসতো, তুই জানিস? এখন আর কেউ এই ঘাটের মরার ছায়াও মারায় না। কি ছিলাম আর কি হয়েছি! বাবা বিশ্বনাথের কাছে আমি তো দিন রাত্রি বলি, আমার প্রাণটা তাড়াতাড়ি বার করে দাও ঠাকুর, আর কিছু চাই না তোমার কাছে। কিন্তু সেই কথা কি তার কানে যাচ্ছে? কেন আমাকে বাঁচিয়ে রেখে শাস্তি দিচ্ছেন সে তিনিই জানেন। মা, মাথায় একটু মধ্যম নারায়ণ তেল দিয়ে দিই? দে রে বড় খোকা, তোর মতো করে কেউ দিতে পারে না। ছোট খোকাও না, বৌমারাও না। তেল দিতে দিতে আরামে একেবারে চোখ বুজে আসে আমার। বোঝা চোখ খুলতে হলো পায়ের শব্দ পেয়ে। কে? বামুন ঠাকুরন? ধরা পড়ে গেল বামুন ঠাকুরন। আগে হ্যাঁ। তা চৌকাঠে রোদ তো এসে গেল, এত বেলা হলো স্নান করে ফিরতে? হাতে ও কি? আগে বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে এলাম। তা জিনিসটা কি, সেই কথাটাই তো জিজ্ঞাসা করছি। বড় খোকা পিছন থেকে ইশারা করছেন বামুন ঠাকুরনকে চলে যেতে। ওই তো একটু জর্দা আর পাথরের বাটি গোটা কয়েক। ছোট বৌমার বুঝি? পাথরের বাটি আবার কেন? বামুন ঠাকুরন কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। বামুন ঠাকুরন পর্যন্ত আমার সঙ্গে কথা বলতে চায় না পারতপক্ষে। বেঁচে থাকতে এই খোয়ার, মরলে পরে শ্মশান ঘাটে না গিয়ে পথের ওপর টেনে ফেলে দেবে নিশ্চয়ই। শত্রু শত্রু, দুধ কলা দিয়ে যাদের পুষেছ তারাই এখন উল্টে ছোবল মারতে আসে। এ বাঁচা কি আর বাঁচা! কিন্তু এই বিড়ালের প্রাণ যায় কই? বেঁচে বেঁচে একেবারে ঘেন্না ধরে গেল নিজের ওপর। কাশিতে বাস করে 4 বছরের মধ্যে একদিন গঙ্গা স্নান করিনি। মা, গঙ্গা স্নান করতে যাবে? দেখ বড় খোকা, কাটা ঘায়ে নুনের ছিটে আর দিস নে। ঠাট্টা করছিস আমার সঙ্গে? আহা, ঠাট্টা কেন হতে যাবে মা, সত্যি বলছি।
হুম, আমি নড়ে এ ঘর থেকে ও ঘরে যেতে পারি না, আর আমি যাব গঙ্গা স্নান করতে। সে যাব একেবারে তোদের কাঁধে চড়ে মণিকর্ণিকা ঘাটে। কিন্তু সেই দিন আসছে কোথায়? জমের দয়া হয় তবে তো। মা, আমি নিয়ে যাব তোমাকে গঙ্গা স্নান করাতে। কাঁধে করে? সে যেমন করেই হোক না কেন মা, তোমার তা দিয়ে কি দরকার? তোমার তো স্নান করা নিয়ে কথা। ছোট খোকা, কি বলছো দাদা? মাকে একবার গঙ্গা স্নান করিয়ে আনতে হবে। রিকশায় সুবিধা হবে না? কি বলিস? মা কি পারবে দাদা? ডুলি পালকি যে আজকাল উঠে গিয়েছে। বামুন ঠাকুরন রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল যে, ওই মন্দিরের সম্মুখে ডুলি পালকি এখনো ভাড়া পাওয়া যায় গো। সারা পড়ে গেল পুরো বাড়িতে। মা গঙ্গা স্নানে যাবেন। যত বেশি লোক সঙ্গে থাকে ততই ভালো। বড় বউ ছোট বউ সবাইকে যেতে হবে। গঙ্গা স্নানের নামে মাও বেশ উত্তেজিত হয়েছেন। অনর্গল অবান্তর কথা বলেই যাচ্ছিলেন। হঠাৎ গম্ভীর হয়ে গেলেন পালকি এসেছে শুনে। তার এই বাক সংযমে সকলে আশ্চর্য হল। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার সব উৎসাহ মিয়ে গিয়েছে। হঠাৎ কি যেন মনে পড়ায়। বোধহয় যেতে অনিচ্ছা, কিন্তু এই বোধটুকু এখনো আছে যে পুণ্য সঞ্চয় করতে রাজি না হওয়াটা দেখাবে অত্যন্ত খারাপ। ছোট খোকা মায়ের চোখ থেকে চশমাটা খুলে নিজের কাছে রাখলেন। কোল পাচা করে তুলে তাকে পালকিতে শোয়ানো হলো। চোখ বুজে পড়ে থাকলেন তিনি। এই যে, নমস্কার, বললেন বাড়িওয়ালা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আসলে আমরা বড় ব্যস্ত এখন, দেখছেন তো মাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। এমন সময় সব আসে। সকলে বিরক্ত হয়ে থমকে দাঁড়িয়েছেন। বাড়িওয়ালা বললেন, আসলে এদের নিয়ে এসেছিলাম ঘরটা দেখাবার জন্য। ছোট খোকা বললেন, আর সময় পেলেন না আপনি? বড় খোকা ওষ্ঠের ওপর তর্জনী রেখে সকলকে সংকেত করলেন চুপ করবার জন্য। বাড়িওয়ালা নাছোড়বান্দা। তিনি বড় খোকাকে গলির মধ্যে একটু দূরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আজকে যাওয়া ঠিক তো? যাতে ওদের কথাবার্তা মায়ের কানে না যায় সেই জন্যে ছোট খোকা পালকি বেহারাদের সঙ্গে জোরে জোরে গল্প আরম্ভ করে দিয়েছেন। দুই যাইও নিজেদের মধ্যে গল্প করছেন কোন ঘাটে স্নানের সুবিধা সেই সম্বন্ধে। বড় খোকা অনুচ্চ স্বরে বাড়িওয়ালাকে জানালেন যে আজই তাদের যাবার ইচ্ছা, তবে এখনো সঠিক বলা যায় না। এই অনিশ্চয়তার জন্যই পুরো মাসের ভাড়া আগাম দেওয়া হয়েছে। ঘরের বাড়িওয়ালা অপ্রস্তুতের একশেষ হবার ভাব দেখালেন। না না, ভাববেন না যে আমার তর সইছে না। বাড়ি খালি করবার জন্য তাগিদ দিতে আমি আসিনি। আমি তো এসেছিলাম প্রমীলা ঠাকুরনের সঙ্গে একবার দেখা করবার জন্য। আসলে এতকালকার ভাড়াটে আমাদের। না না, মায়ের সঙ্গে এক্ষুনি দেখা হবে না, ওর শরীরের কথা জানিনি তো। একটু ক্ষুণ্ণ হয়ে চলে গেলেন বাড়িওয়ালা। কোন ঘাটে স্নান করবে মা? মা নীরব। অহল্যাবাই ঘাটে? বৃদ্ধা নিরুত্তর। তবে দশাশ্বমেধে যায়? কোনো উত্তর পাওয়া গেল না। চোখ বুজে শুয়ে রয়েছেন তিনি। ভয়ে মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। সকলে ওর দিকে তাকালেন, চোখে প্রশ্ন। মা কেন এমনভাবে দাঁতে দাঁত চেপে কাঠের তক্তার মতো পড়ে রয়েছেন? দশাশ্বমেধ ঘাটের সিঁড়ির উপর একেবারে জলের কাছে তাকে পালকি থেকে বার করা হলো। ভয়ে ঠক ঠক করে কাঁপছেন তখন তিনি। ছেলে আর পুত্রবধূরা মিলে তাকে ধরলেন জলে নামাবার জন্য। এতক্ষণে বৃদ্ধা কথা বলেছেন, তোমরা সব সরে যাও, তোমাদের স্নান করিয়ে দেবার দরকার নাই। স্নান করিয়ে দেবে যারা পালকি বয়ে এনেছে তারাই।
বিশ্বাস পাচ্ছেন না তিনি ছেলেদের। ছেলে আর বউরা একটু দূরে সরে গিয়ে দাঁড়ালেন। স্নান পর্ব কোনো রকমে শেষ হলো। বাড়িতে ফিরে বৃদ্ধাকে সবে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছে। অজয় এসে খবর দিল জ্যাঠামশাইকে দুজন ভদ্রলোক বাইরে ডাকছেন। নাছোড়বান্দা বাড়িওয়ালা আবার এসেছেন একজন হবু ভাড়াটেকে সঙ্গে করে। আবার কি? এই তো বিনি। আহা, একটু আস্তে কথা বলুন। ইনি ছাড়লেন না কিছুতেই। আমি বলছি যে আপনারা 1 মাসের ভাড়া আগাম দিয়ে রেখেছেন, আজ চলে যাবেন কিনা সে কথা জিজ্ঞাসা করবার আমার কোনোই অধিকার নেই। তবু উনি শুনবেন না কিছুতেই। আচ্ছা, আজ যাওয়া কি সত্যি অনিশ্চিত, না আমি এদের কথা দিতে পারি? বিশ্বাস করুন আমাদের কথা, আমরা চাই যেতে, কিন্তু হবে কিনা বলতে পারি না। এই অনিশ্চয়তার ওপর আমাদের কোনো হাত নাই। এর কারণ আপনাকে বলবার মতো নয়। সেই জন্য হাত জোর করে বলছি যে আর জ্বালাতন করতে আসবেন না আমাদের। দরাম করে দরজা বন্ধ করে দিয়ে বড় খোকা বাড়ির ভেতর ঢুকে গেলেন। কে এসেছিল রে বড় খোকা? ওরাই দুজন আবার এসেছিল মা। কারা? আর মিথ্যা না বলে উপায় নাই। ওই যে পালকি বেয়ারারা। কেন রে? ওই একটা আধুলি বদলে নিয়ে গেল। মা, এবার তোমার খাওয়ার সময় হয়ে গেল। ও মা, এক্ষুনি? স্নানের পর তো তুমি না খেয়ে থাকতে পারো না আজকাল মা। কে বলল রে আমি পারি না? বৌমারা লাগিয়েছে বুঝি? না না মা, বৌমারা কেন লাগাবে? বৃদ্ধার খাওয়ার ওপর লোভ 16 আনা, কিন্তু তিনি খেতে ভয় পান। বিশ্বাস পান না বাড়ির লোকদের। ত্রিকুটের জিলিপি ভাজবার গন্ধ তার নাকে আসছে। বুঝতে পারছেন তাঁরই জন্য ভাজা হচ্ছে। এইটাই তার সবচেয়ে প্রিয় খাবার, কিন্তু আজকাল দাঁত না থাকায় চুষে চুষে খেতে হয়। এখনো ঠাকুরকে উৎসর্গ না করে মা কিছু খান না, তাই সব জিনিস তাকে সাজিয়ে দিতে হয়। বারে বারে দেবার উপায় নাই। মাকে খেতে দেওয়া হলো। এরপর কি ঘটবে সে কথা সকলের জানা। আজকাল 2 বেলা এই কাণ্ড খাওয়ার সময়। বড় খোকা, ছোট খোকা, বড় বউ, ছোট বউ সবাই এসে দাঁড়িয়েছেন। বড় খোকা, ছোট খোকা, তোরা তো খেলি না। তুমি খেয়ে নাও আগে মা, তোমার শরীর খারাপ। ও মা, তোদের না খাইয়ে কি আমি খেতে পারি? অন্তত একটু একটু খা। এর ব্যথা বাইরের লোকের কাছে প্রকাশ করবার নয়। বাতেই কার পাগলামি বলে মায়ের এই আচরণের ব্যাখ্যা করা যায় বটে, কিন্তু কথাটা বড্ড বুকে লাগে ছেলেদের। সেই মা এখনো সেই রকমই ভালোবাসেন ছেলেদের, তবু নিজের খাবার থেকে ছেলেদের একটু একটু খাইয়ে আগে পরীক্ষা করে নিতে চান খাবারে ওরা বিষ মিশিয়ে দিয়েছে কিনা। তিনি যে ওদের বোঝা। এই ব্যথা ছেলেদের গা সওয়া হয়ে এসেছে। মায়ের জন্য অনেক রুটিন বাঁধা কাজ করতে হয় প্রত্যহ, তার মধ্যে এটাও একটা। কিন্তু আজ ব্যাপারটা একটু আলাদা। অষ্টপ্রহর যিনি জমের দুয়ারে মাথা কোটেন, খাবার সময় কেন তিনি মৃত্যু ভয় পাগল, শাশুড়ির আচরণের এই অসঙ্গতি নিত্যই বউদের হাসির খোরাক জোটাত। কিন্তু আজ তারা গম্ভীর। সাহস নাই শাশুড়ির ঘোলাটে চোখ দুটোর দিকে তাকাবার। বড় খোকা, ছোট খোকা দুইজনেই চাকরি থেকে পেনশন নিয়েছেন। ছেলে মেয়ে অনেক, কাশিতে একটা আর বাড়িতে একটা। 2 জায়গায় 2টো সংসার চালিয়ে যাবার মতো আর্থিক সঙ্গতি আর তাদের এখন নেই। তাই অনিচ্ছা সত্ত্বেও মাকে কাশি থেকে নিয়ে যাবার জন্য তারা মনস্থির করেছেন। বড় বৌমা, পাথরের বাটি দুটো এনেছ না? দাও তো, এদিকে নিয়ে এসো।
সব জিনিস একটু একটু করে দিই তোদের। বড় খোকা ছোট খোকা তোরা খা। বড় খোকা ছোট খোকা দুজনেই তাকিয়ে মেঝের দিকে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছেন দুই বউ। চারজনের মুখ চোখে একটা সন্ত্রস্ত উদ্বেগ বিহ্বল ভাব। অপরাধ চেতনার খিন্দিপিকায় একটা জিনিস অস্পষ্টভাবে উপলব্ধি করতে পারছেন তারা, যেটাকে নিছক পাগলামি বলে মনে হতো, তার মধ্যে সত্যের এক কণা লুকানো ছিল। পাগলামি নয়, অলোক দৃষ্টি। ঘুমন্ত অবস্থায় ছাড়া মাকে কাশি থেকে কিছুতেই সরানো সম্ভব নয়। আজকের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছে। খা তোরা, খেয়ে নে তাড়াতাড়ি। শেষ হলো সতীনাথ ভাদুরীর লেখা ছোট গল্প অলোক দৃষ্টি। যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।